ডিসেম্বরের শহরে লিখেছেন সবুজ আহমদ মোরসালি। পর্ব ৩। নীল আকাশ যেন ধোয়া কাপড়ের মতো টান টান হয়ে আছে। সূর্যের আলোয় তার ঝকঝকে উজ্জ্বলতা চোখে লাগে। গাছের ডালে বসে আছে দুটো পাখি, কখনো চুপচাপ আবার কখনো মুখ ঘুরিয়ে কিচিরমিচির করছে। হালকা বাতাসে তাদের পালক দুলছে, সেই পালকে চিকচিক করছে সূর্যালোক। মারিয়া ক্লাসে বসে পাখিগুলোর দুষ্টামি দেখছে। মনে হঠাৎ এক প্রশ্ন উঁকি দিল, ওরা কি প্রেমিক প্রেমিকা? ভাবনাটা আসতেই সে হাসলো হালকা করে। নিজের মতো করে একটা হাইপোথিসিস দাঁড় করাচ্ছিল। এমন সময় চোখ চলে গেল গাছের নিচে বসা এক ছেলের দিকে। ছেলেটাকে সে চিনে, নাম আবির। আবির তাকে ভালোবাসে, এটা মারিয়া জানে। শুধু ভালোবাসে নয়, অসম্ভব ভালোবাসে। অথচ সে কতবার বলেছে যেন কোনোভাবেই আর তার সঙ্গে যোগাযোগ না রাখে, কিন্তু আবির সে কথা শোনে না। একরোখা, একগুঁয়ে, নাছোড়বান্দা। মারিয়ার ভেতর বিরক্তি জমে উঠল। ক্লাস শেষ হতেই সে নিচে নেমে এলো। সে ঠিক করে এসেছিল আজ এটার একটা হেস্তনেস্ত করে ছাড়বে। কিন্তু নিচে এসে সে কাউকে দেখল না। সে কি ভুল দেখেছিল? আবিরের মতো অন্য কেউ ছিল? রাগটা যেন এক নিমিষে উবে গেল, কিন্তু রাগ চলে যেতে বুকের ভেতর হালকা একটা খালি ভাব নামলো। মন খারাপের মতো কিছু। এই মন খারাপের মানে সে জানে না, বুঝতেও চায় না। সে শুধু জানে এই মানুষটা যেন তার সাথে আর কখনো যোগাযোগ না করে। সে চায় না আবির তার সাথে কথা বলে বা দেখা করে। মারিয়া আজ ক্যাম্পাসে বেশি সময় থাকলো না। সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। টিএসসি থেকে হেঁটে হেঁটে যখন দোয়েল চত্বরে পৌঁছালো, তখন হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো আবির। দুজনের চোখে চোখ পড়তেই মুহূর্তটা যেন থমকে গেল। মারিয়া একটু থেমে বলল, আপনি কি আজ আমার ডিপার্টমেন্টের সামনে এসেছিলেন? আবির মৃদু হাসলো। আপনি কি আমাকে দেখেছেন? মারিয়া ব্রু কুঁচকে উত্তর দিল, আমি দেখেছি কি না সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনি এসেছিলেন কি না সেটাই জানতে চাই। যদি আসি তাহলে কি খুব অন্যায় হবে? আপনার হেয়ালি কথা শুনতে চাই না, শুধু হ্যাঁ বা না বলুন। এসেছিলেন? হুম। আচ্ছা। মারিয়া ঘুরে চলে যাচ্ছিল। ঠিক তখন আবির ডাকলো, মারিয়া। সে থামলো না। আবির এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো। কিছু বলবেন? মারিয়া ঠান্ডা গলায় বলল, কেমন আছেন? ভালো। দুজনের মাঝে কিছুক্ষণের নীরবতা নেমে এলো। আবিরের মনে অনেক কথা, কিন্তু মুখে কিছুই আসছে না। মানুষ যখন অনেক কথা বলতে চায় তখনই যেন কথা হারিয়ে যায়। তেমন করে আবির এখন মারিয়াকে অনেক কথা বলতে চায়, কিন্তু সে কোনো কথা বলতে পারছে না। মারিয়াই প্রথম নীরবতা ভাঙল। আপনি সেদিন আবারও আমাকে মেসেজ করেছিলেন কেন? আপনাকে খুব মনে পড়ছিল। আবিরের কণ্ঠ নরম, সহজ স্বীকারোক্তি। আমি আপনাকে কি বলেছিলাম ভুলে গেছেন? হুম, মনে আছে। তাহলে কেন আবার মেসেজ? জানি না। আর কখনো মেসেজ দেবেন না, ঠিক আছে? আচ্ছা, দেব না। আপনি তো এর আগেও বলেছেন দেবেন না, কিন্তু দুদিন না যেতেই আবার মেসেজ। একটা মানুষ আপনাকে ভালোবাসে না, তাকে কি আপনি জোর করে ভালোবাসাতে চান? আবির শান্ত গলায় বলল, আমি কখনো আপনাকে জোর করিনি, এমন কোনো কথা বলিনি যাতে আপনি অসম্মানিত বোধ করেন। আমি আপনাকে ভালোবাসা ছাড়া আর কোনো অন্যায় করিনি। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, আমি জানি। তবুও কেন এভাবে পড়ে আছেন? ভালোবাসি তাই। আপনাকে ভালোবাসার কোনো সম্ভাবনা নেই। মানুষ কখন কাকে ভালোবাসবে সেটা কেউ জানে না। ভালোবাসা কখনো ভেবে চিনতে হয় না, জাস্ট হয়ে যায়। জীবন কোনো বইয়ের পাতা নয়, কোনো উপন্যাস নয়। বাস্তবতা আর উপন্যাসের মধ্যে অনেক দূরত্ব। আবির হালকা হেসে বলল, সেটা আমি জানি, কিন্তু মানুষের জীবন থেকেই তো গল্প লেখা হয়। যদি মানুষের জীবনে গল্প না থাকতো, কোনো উপন্যাসই জন্ম নিত না।
কিন্তু আমাদের কোনো গল্প হওয়ার সম্ভাবনা নেই। আমি বলছি না সম্ভাবনা আছে, শুধু বলেছি আমি আপনাকে ভালোবাসি। আপনি আমাকে ভালোবাসবেন কি না সেটা একান্ত আপনার ব্যাপার। আমি আর কখনো আপনাকে জোর করিনি, করবও না। আমি আপনাকে সম্মান করি আর আপনার সিদ্ধান্তকেও। আমি জানি সেটা, কিন্তু এখনও এখানে কিন্তু নেই। আমি জানি আপনি আমাকে ঘৃণা করেন, করতেই পারেন। হ্যাঁ, আমি আপনাকে ঘৃণা করি আর আমি আপনাকে ভালোবাসি। মারিয়া আর কোনো কথা বলল না। আবিরও নীরব। কয়েক সেকেন্ড তারা দুজন মুখোমুখি দাঁড়িয়ে রইল। বাতাসে শুধু অনুচ্চারিত কথার ভার। তারপর ধীরে ধীরে মারিয়া ঘুরে হাঁটতে শুরু করলো। আবির মারিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। কি সুন্দর একটা মানুষের চলে যাওয়া, কি সুন্দর একটা দুঃখের অনুভূতির জন্ম হওয়া। আবির কিছুক্ষণ সেখানে স্থির দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে মতিঝিলের পথে হাঁটতে শুরু করলো। তার পা ভারী, চোখে অদ্ভুত এক ক্লান্তি। আজকের ইন্টারভিউটা খুব একটা ভালো হয়নি, বরং তার মনে হলো দিন দিন সে আরও অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। কতগুলো ইন্টারভিউ দিয়েছে সে, এখন আর ঠিক মনে নেই। প্রতিবারই ভেবে যায় হয়তো এবার হবে, কিন্তু প্রতিবারই ব্যর্থতা ফিরে আসে। তবুও সে হাল ছাড়ে না। কিন্তু আজ তার মনে হচ্ছে তার পক্ষে আর সম্ভব না। দুপুরে মিলির ফোন এসেছিল, কণ্ঠটা কাঁপছিল। বাবার শরীর আবার খারাপ করেছে। একদিন পরপরই মানুষটা অসুস্থ হয়ে পড়ে। আবির চায় বাবাকে ঢাকায় এনে ভালো কোনো ডাক্তার দেখাতে, কিন্তু তার পক্ষে সেটাও আপাতত সম্ভব নয়। টিউশনি থেকে যা পায় তা দিয়ে তার নিজের খরচই কষ্টে চলে। সে ঘড়ির দিকে তাকালো। রিয়াকে পড়ানোর সময় হয়ে গেছে, তবু আজ যেতে মন চায় না। শরীর যেমন ক্লান্ত, মনও তেমন ভারাক্রান্ত। এখন শুধু দরকার একটা দীর্ঘ নীরব ঘুম। তবুও সে রিয়ার বাসার দিকে রওনা হলো। পৌঁছে কলিং বেল চাপলো একবার, দুবার, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া এলো না। আবির একবার ভাবলো হয়তো বাসায় কেউ নেই, কিন্তু রিয়া তো জানাতো যদি তারা বাসায় না থাকতো। সে একটু ইতস্তত করলো, আরেকবার বেল চাপবে কি না ভেবে। ঠিক তখনই দরজা খুলে গেল। দরজায় দাঁড়িয়ে রিয়ার মা। ক্লান্ত মুখে হালকা হাসি টেনে বললেন, মেয়েটার জ্বর আসছে, আজ না পড়ালে হয় না। আবির বিনয়ী ভঙ্গিতে বলল, আচ্ছা আন্টি, কোনো সমস্যা নেই, আমি তাহলে আজ যাই। ভেতরে এসে একটু বসো, আমি আসছি। রিয়ার মা ভেতরে চলে গেলেন। আবির সোফায় বসলো। ঘরের ভেতরে এক ধরনের নীরবতা। কিছুক্ষণ পর ধীরে ধীরে রিয়া ড্রয়িং রুমে এলো। পায়ের শব্দ প্রায় শোনা যায় না। স্যার, কেমন আছেন? মেয়েটির কণ্ঠ দুর্বল। ভালো আছি, তুমি কেমন? জ্বর কেমন এখন? জানি না, শুধু মাথাটা ভার ভার লাগছে। ওষুধ খেও ঠিক মতো, একটু বিশ্রাম নাও, ঠিক হয়ে যাবে। আচ্ছা। রিয়া চুপচাপ দাঁড়িয়ে রইল, মুখটা ফ্যাকাশে, চোখ দুটো ডেবে গেছে। আবির অনুভব করলো মেয়েটি কিছু বলতে চায়। স্যার, একটা কথা জিজ্ঞেস করব? রিয়ার কণ্ঠে হালকা কৌতূহল। হ্যাঁ, করো। আপনি কিন্তু রাগ করতে পারবেন না। আচ্ছা, করব না। কথা দেন রাগ করবেন না। কথা দিলাম। আর অসুস্থ মানুষের উপর রাগ করা যায়? হ্যাঁ, যায় না, কিন্তু আমার উপর রাগ করা যাবে না। ঠিক আছে, এবার বলো কি জানতে চাও? রিয়া একটু মাথা নিচু করে বলল, আপনি কি মারিয়া আপুকে ভীষণ ভালোবাসেন? আবির হতভম্ব হয়ে গেল। রিয়া মারিয়ার নাম জানল কিভাবে? সে চাইল প্রশ্নটা করতে, কিন্তু নিজেকে থামিয়ে নিল। চুপচাপ তাকিয়ে রইল মেয়েটার দিকে, মুখে কোনো শব্দ নেই। ঠিক তখনই রিয়ার মা ফিরে এলেন, হাতে একটা খাম। এই মাসের বেতনটা বলে খামটা আবিরের হাতে দিলেন। আবির খামটা নিল, মাথা নেড়ে ধন্যবাদ জানিয়ে উঠে দাঁড়ালো। সে বিদায় নিল। আচ্ছা আন্টি, আমি তাহলে উঠি। দরজার কাছে এসে আবির একবার ফিরে তাকালো। রিয়া নেই। সে বের হয়ে এলো, কিন্তু তার কৌতূহল এখনো কাটেনি।
সে ভাবল রিয়া সুস্থ হলে তাকে এই বিষয়ে জিজ্ঞেস করবে। আবির বাসার কাছাকাছি পৌঁছতেই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে দেখা গেল আকাশ কল দিয়েছে। সে রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো এক অজানা মেয়ের কণ্ঠ। আসসালামু আলাইকুম। আবির কিছুটা অবাক হয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। আবির বুঝতে পারছে না কে কল দিয়েছে। সে আরেকবার ফোনের স্ক্রিনে তাকালো। নাম্বারটা স্পষ্টতই আকাশের। আপনি কি আবির বলছেন? জি, কিন্তু আপনি কে? আকাশের ফোন থেকে কেন কল দিচ্ছেন? আমাকে আপনি চিনবেন না, আমাদের আগে কখনো কথা হয়নি। আকাশের ফোন আপনার কাছে কেন? ওর কি কিছু হয়েছে? এত বিচলিত হবেন না। মেয়েটি শান্ত কণ্ঠে বলল, আমি বলছি। হ্যাঁ বলুন। আপনার নাম্বারটা আপনার বন্ধুর ফোনে এমার্জেন্সি কন্ট্যাক্ট লিস্টে ছিল, তাই আপনাকে কল করছি। আবিরের গলা শুকিয়ে গেল। আকাশ কোথায়? ও কেমন আছে এখন? কেমন আছে সেটা এখনই বলা যাচ্ছে না, তবে চিন্তার কোনো কারণ নেই। চিন্তার কারণ নেই বলছেন, আবার বলছেন কেমন আছে জানেন না। দয়া করে পরিষ্কার করে বলুন কি হয়েছে। মেয়েটি একটু দম নিয়ে বলল, আপনার বন্ধু এখন হাসপাতালে আছে। একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে। কোন হাসপাতালে? ঠিকানাটা দেন, আমি এখনই রওনা দিচ্ছি। জাহানারা হাসপাতাল। ওপাশের কথা শেষ হওয়ার আগে আবির দ্রুত বলে উঠল, আচ্ছা আমি আসছি। আপনি কি হাসপাতালটা চিনেন? ঠিকানা লিখে নিন। চিনি, কোনো সমস্যা নেই, আমি এখনই আসছি। আচ্ছা আসেন, আমি এখানে আছি। যতটা দ্রুত সম্ভব আবির ছুটে গেল জাহানারা হাসপাতালে। বুকের ভেতর ধুকপুক করছে, নিঃশ্বাস ভারী, তবু সে থামল না। রিসেপশনে পৌঁছাতেই তার চোখে পড়ল নীলাকে। আবির এক মুহূর্তের জন্য থমকে গেল। অবাক দৃষ্টিতে কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে রইল। আবিরের পরিচয় জানার পর নীলা শান্ত কণ্ঠে বলল, চিন্তা করবেন না, ডাক্তার বলেছে তেমন কোনো মেজর সমস্যা হয়নি। মাথায় সামান্য আঘাত লেগেছে আর হাতটা সম্ভবত মুচকে গেছে। কিভাবে কি হলো? আবিরের কণ্ঠে উৎকণ্ঠা। নীলা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, ঠিকভাবে বলতে পারবো না। নিচে রাস্তায় হঠাৎ ভিড় দেখে আমি ছুটে যাই। এসে দেখি একটা মানুষ রাস্তায় রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে। সেখানে গিয়ে জানতে পারি আকাশ সহসা গাড়ির সামনে চলে আসে। ভাগ্য ভালো ড্রাইভার সময় মতো ব্রেক করে, না হলে অবস্থা আরও খারাপ হতে পারত। আবিরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ফোনে খবরটা শোনার পর থেকে তার মাথা ঝিমঝিম করছিল। এখন সেটা আরও বেড়ে গেল, তবুও নিজেকে সামলে নিল। নীলা বলল, আপনি একটু বসে বিশ্রাম নিন, দেখুন কিভাবে হাঁপাচ্ছেন। চিন্তা করবেন না, ডাক্তার দেখেছে, প্রাথমিক চিকিৎসা চলছে। আবির নিঃশব্দে মাথা নেড়ে বলল, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দিতে হবে না, মানুষ মানুষের জন্যই তো। যদি কারো বিপদে আমরা এগিয়ে না আসি তাহলে মানুষ হয়ে বেঁচে থাকারই বা মানে কি? ওর বাড়ির লোকদের বিষয়টা জানানো দরকার না? আবির কিছুক্ষণ ভেবে উত্তর দিল, আকাশের আগে জ্ঞান ফিরুক, তারপর আন্টিকে জানাবো। এখন জানলে উনি ভয় পেয়ে যাবেন। আচ্ছা, আপনি যেটা ভালো মনে করেন। নীলা মাথা নেড়ে বলল, আমি এই হাসপাতালেই আছি, যদি কিছু দরকার হয় নার্সদের বললেই আমাকে জানাবে। আচ্ছা, আবারও ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, মানুষ মানুষের জন্যই। যদি কারো বিপদে আমরা এগিয়ে না আসি তাহলে মানুষ হয়ে বেঁচে থাকার কোনো অর্থ হয় না। হ্যাঁ ঠিক বলেছেন, তবুও ধন্যবাদ আপনার প্রাপ্য। দোয়া করি উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আমি মাঝে মধ্যে এসে খোঁজ নিব। ঠিক আছে। নীলা চলে গেল। আবির হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। আজকের দিনটা যেন একটার পর একটা অনিশ্চিত ঘটনায় ভরা, তবুও সে ভেঙে পড়ল না। আবির ডাক্তারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সব ব্যবস্থাও করে ফেলল। ডাক্তার জানালেন আকাশের জ্ঞান ফিরতে একটু সময় লাগবে, তবে আশঙ্কার কিছু নেই। কেমন আছো? ভালো আছি। তোমাকে দেখে কিন্তু মনে হচ্ছে না তুমি ভালো আছো। জানি না আমি কেমন আছি। আমি জানি না আমি কে, তুমি কে। আমি কে মানে? এই আবার ভুলে গেলে? সেদিন তো বললাম
আমি তোমার প্রেমিকা। তোমার নাম কি? আমার নাম? আমি জানি না। তোমার নাম তুমি জানো না? তুমি জানো? তাহলে আমি কি করে জানবো? আমি তো তোমার কল্পনা। তুমি আমার কল্পনা? হ্যাঁ, তোমার অবচেতন মন আমাকে তৈরি করেছে। তাহলে বলছো তোমার কোনো বাস্তব অস্তিত্ব নেই? সেটাও জানি না। যদি কোনো অস্তিত্ব থেকে থাকে তাহলে সেটা তুমিই জানো। তোমার নাম কি গোধূলি? হতে পারে, আবার নাও হতে পারে। তুমি কি আমার স্বপ্ন নাকি ভ্রম? তোমার কি মনে হয়? এটা কোনো স্বপ্ন নয়, তাহলে ভ্রম? হয়তো। আমার খুব যন্ত্রণা হচ্ছে। তোমার জন্য আমি কি করতে পারি? এখন তুমি চলে যেতে পারো। আমি কিভাবে যাব? যদি স্বপ্ন হতাম, তোমার ঘুম ভাঙলে আমি মিলিয়ে যেতাম। কিন্তু আমি তো তোমার ভ্রম। তুমি না চাইলে আমি যেতে পারবো না। তাহলে এখন কি করা যায়? তুমি জানো। আমি কিছুই বুঝে উঠতে পারছি না। কেবল মনে হচ্ছে আমি অন্ধকারে হারিয়ে যাচ্ছি। নিজেকে জোর করো না, শান্ত হও। সেটাই পারছি না। মাথার ভেতর তীব্র এক ব্যথার জমাট বেঁধে আছে, যেন ভেতরটা ফেটে যাচ্ছে। আকাশ, এই আকাশ। আবির আকাশের পাশে বসেছিল। হঠাৎ সে লক্ষ্য করলো আকাশের হার্টবিট অস্বাভাবিকভাবে দ্রুত ওঠানামা করছে। চোখের পলকেই আবিরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কয়েকবার ডাকলো, কিন্তু আকাশ কোনো সাড়া দিল না। মধ্যরাতে নিস্তব্ধতা ভেঙে আতঙ্কে ছুটে গেল আবির নার্সের কাছে। কাঁপা গলায় সব বলতেই নার্স কোনো দেরি না করে রুমের দিকে দৌড় দিল। আপনি ডাক্তারকে ডেকে আনেন, নার্স বলল তাড়াহুড়া করে। আবির আর এক মুহূর্ত নষ্ট করল না, দৌড়ে গেল ডাক্তারের কক্ষে। ডাক্তার তড়িঘড়ি করে স্টেথোস্কোপ হাতে নিয়ে আবিরের সঙ্গে রওনা হলেন। রুমে ঢুকে ডাক্তার দ্রুত আকাশের পালস চেক করলেন। নার্স অক্সিজেন মাস্ক ঠিক করে দিল। মনিটরের আলো সংকেতগুলোতে চোখ রেখে আকাশের অবস্থা বোঝার চেষ্টা করলেন দুজনেই। হঠাৎ ডাক্তার গম্ভীর হয়ে উঠলেন। বিপি অনেক নিচে নেমে গেছে, এখনই স্যালাইন লাগাও। তিনি নার্সকে নির্দেশ দিলেন। দরজার ওপাশে দাঁড়িয়ে কাঁপছে আবির। বুকের ভেতর একটা চাপা কান্না জমে উঠছে। আকাশ, প্লিজ, এভাবে হাল ছেড়ে দিস না। আবির ফিস ফিস করে বলল। কিছুক্ষণ পর মেশিনের বিট একটু ধীর হলেও চলতে শুরু করলো। ডাক্তার কিছু ওষুধ ইঞ্জেকশন দিয়ে বের হয়ে এলেন। ভয়ের কিছু নেই, ডাক্তার শান্ত কণ্ঠে বললেন। টাইমলি নোটিস করায় বড় বিপদ হয়নি। কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখবো। আবির যেন হাঁপ ছেড়ে বাঁচল। বুক থেকে ভারী এক পাথর নেমে গেল। আপনার বন্ধুর এখন কি অবস্থা? নীলার কণ্ঠে চমকে ঘুরে তাকালো আবির। সে বুঝতে পারেনি নীলা কখন এসে দাঁড়িয়েছে। ডাক্তার বলেছে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখবে, আবির উত্তর দিল। নীলা আর কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। রাত প্রায় ৩টা। ঘরের আলো ম্লান, বাতাসে ছড়িয়ে আছে এক ধরনের ক্লান্ত নীরবতা। নিঃশব্দ ঘড়ির টিকটিক শব্দ যেন সময়ের ভার বহন করছে। আবির পায়চারি করছে ধীরে ধীরে। নীলা দূরে বসে আছে, চুপচাপ, একা। সে আর রুমে যায়নি। একটা কথা জিজ্ঞেস করতে পারি? নীলা মুখ তুলে তাকালো। পাশে দাঁড়িয়ে থাকা আবিরের মুখে দ্বিধা। সে নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানালো। আবির কিছুক্ষণ চুপ করে থাকলো। মনে হলো সে যা বলতে চেয়েছিল তা বলতে পারছে না। অবশেষে নরম গলায় বলল, আপনি কি হাসপাতালেই থাকেন? হ্যাঁ। নীলা হালকা হেসে বলল, বলতে পারেন হাসপাতালই আমার ঘর। আপনার শরীর কেমন এখন? এখন ভালো আছি, তবে মাঝে মধ্যে কিছু সমস্যা দেখা দেয়। নীলার কণ্ঠে এরকম অনিচ্ছা ঝরে পড়ল। আবির বুঝল এই বিষয়ে কথা বলতে সে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। তাই আর সে আগালো না কথোপকথন। কিছুক্ষণ নীরবতা। তারপর নীলা নিজেই প্রশ্ন করল, আপনারা কোথায় থাকেন? হাসপাতালের আশেপাশেই, এই এলাকাতেই, আবির জানায়। এর জন্যই ফোন পাওয়া মাত্র চলে এলেন। আসলে আমি তখন বাসায় ফিরছিলাম, ঠিক তখনই আপনার কল পাই। যাক, ভালো হলো। আবার কিছুটা নীরবতা নেমে এলো। আবির বলল, আপনি ঘুমাবেন না? আপনিও তো অসুস্থ।
আসলে রাত জাগা আমার অভ্যাস। নীলা মৃদু হেসে বলল, আবার বলতে পারেন যখন ঘুম আসে তখন ঘুমিয়ে পড়ি। এখন তাহলে ঘুম আসছে না? আপনাকে একা রেখে যাই কি করে বলুন? সমস্যা নেই, আমি সামলে নিতে পারবো। আপনি বরং একটু বিশ্রাম নিন। শিওর? হ্যাঁ, কোনো সমস্যা হবে না। আচ্ছা, কোনো প্রয়োজন হলে জানাবেন। ঠিক আছে। নীলা চলে যাওয়ার পর আবিরের ভীষণ একা লাগছে। সে চুপচাপ আকাশের পাশে গিয়ে বসলো। আকাশ শুয়ে আছে, ঘুমাচ্ছে হয়তো। নার্স বলেছিল ভয়ের কিছু নেই, রোগী এখন স্টেবল আছে। কখন যে আবিরের চোখ লেগে গিয়েছে সে নিজেও টের পায়নি। সকালে নার্স এসে চেক আপ করতে গিয়ে তাকে জাগালো। রোগী এখন অনেকটা ভালো আছেন, নার্স বলল হাসি মুখে। আপনি চাইলে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আসতে পারেন। রাতে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, তাই দুপুরের আগে রোগীর ঘুম ভাঙার সম্ভাবনা কম। আবিরকে উদ্দেশ্য করে নার্স বলে। নার্সের কথা মতো আবির বাসায় ফিরে যায়। গোসল সেরে বাইরে কোথাও নাস্তা করে আবার রওনা দিল হাসপাতালে। রাস্তায় চলতে চলতে সকালে আন্টিকে ফোন করে জানালো আকাশের অবস্থা। হাসপাতালে ফিরে এসে আবির দেখে আকাশের রুমে নীলা বসে আছে। আপনি এখানে? আবির অবাক হয়ে জিজ্ঞেস করলো। আপনার বন্ধুকে দেখতে এলাম, শান্ত গলায় বলল নীলা। ও এখনো ঘুমাচ্ছে? হ্যাঁ। নীলা মাথা নেড়ে বলল, আচ্ছা আমি যাই, আপনি যেহেতু এসে গেছেন। নীলা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে একরকম ক্লান্ত নরম আলো, যেন রাতে সে ঘুমায়নি। আবির একটা চেয়ার টেনে আকাশের পাশে বসলো। হঠাৎ সে লক্ষ্য করলো আকাশের চোখের পাতাগুলো হালকা নড়ছে। আকাশ, তুই শুনতে পাচ্ছিস? আবির বলল। আকাশ ধীরে ধীরে চোখ খুলল। নিস্তেজ কণ্ঠে ফিসফিস করে বলল, আমি কোথায়? কোথায় আবার? হাসপাতালে। হাসপাতালে? কেন, কি হয়েছে আমার? তোর কিছুই মনে নেই? আকাশ চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মনে পড়ল অচেতন হয়ে পড়ার আগের মুহূর্তের কথা। মনে মনে ভাবল, তাহলে আমি অ্যাক্সিডেন্ট করেছি। তোর কি হয়েছিল আকাশ? গতকাল কোনো কিছু ঘটেছিল? আকাশ বলল, গতকাল হঠাৎই আমার খুব এলোমেলো লাগছিল। আমি রাস্তা পার হচ্ছিলাম, তখনই কেউ আমাকে ধাক্কা দেয়। আমার সেন্স ছিল না। আমি বুঝে ওঠার আগেই দেখি আমার পুরো দুনিয়া ঘুরছে। মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে। তারপর চোখ নেমে এলো অন্ধকার, এটুকুই মনে আছে। আকাশ ডান হাত নাড়াতে চাইল, কিন্তু হঠাৎ তীব্র ব্যথা তার শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। মুখ বিকৃত হয়ে গেল কষ্টে। হাতটা যেন অসাড় হয়ে আছে। আমার হাতে কি হয়েছে আবির? আকাশের গলা স্বর কাঁপছে। ব্যথা আর ভয় মিশে এক ধরনের অসহায়তা ফুটে উঠল কণ্ঠে। ডাক্তার এখনো নিশ্চিত কিছু বলেনি। বলেছে আজ তোর জ্ঞান ফিরলে হাতে একটা স্ক্যান করাবে, আর মাথায় সিটি স্ক্যানও করতে হবে। তারপর বোঝা যাবে কোনো সমস্যা হয়েছে কি না। আকাশ চোখ বুজে ফেলল, ঠোঁটটা কাঁপছে। আমার হাতটা ঠিক থাকবে তো? আকাশ বলল। আরে চিন্তা করিস না, এইটুকুতে কিছুই হয় না। আবির হেসে বলল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। আকাশের মা নাসরিন এসে দাঁড়ালো। আবিরের ফোন পেয়ে সে আর দেরি করেনি। ভেতরে ঢুকে অভিমান ভরা কণ্ঠে বলল, ঠিক মতো থাকতে পারিস না? এভাবে কেউ রাস্তায় চলাফেরা করে? যদি আজ কিছু হয়ে যেত, আমি কি করতাম? কান্না জড়ানো কণ্ঠে বলে যেতে লাগলো। মা, কেঁদো না। আকাশ দুর্বল গলায় বলল, দেখছো না আমার কিছুই হয়নি? সেটা তো দেখতেই পাচ্ছি। নাসরিনের চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। মা, প্লিজ কেঁদো না। তুমি কেমন আছো? তোমার শরীর ভালো? আমি ভালো আছি। তুই সুস্থ হলে তোকে এবার বাসায় নিয়ে যাব। মা, এসব কথা এখন বলো না। তুমি জানো আমি আর ও বাসায় যাব না। তবুও আমাকে বারবার জোর করো কেন? আমি আবিরের সঙ্গে ভালো আছি। কেমন ভালো আছি সেটা তো দেখতেই পাচ্ছি। এই ভালো থাকার নমুনা।
বিপদ তো বাসায় থাকলেও আসতে পারতো মা। এসব বলে কোনো লাভ নেই। তবুও তোকে দেখতে মন চায়, সারাক্ষণ তোর চিন্তা হয়। নাসরিন কাপা গলায় বলল, এই বয়সে তো নাতি নাতনিদের নিয়ে সময় কাটানোর কথা ছিল, কিন্তু এই জন্যই বাসায় যেতে চাই না মা। আকাশ কষ্ট মেশানো কণ্ঠে বলল, তুমি সারাক্ষণ দুঃখের কথা বলো, আমার ভালো লাগে না। নাসরিন গভীর শ্বাস নিল। সে বলল, আচ্ছা আর বলবো না। সকালে কিছু খেয়েছিস? এখনো না, আকাশ বলল। আমি যতটুকু সময় পেয়েছি রান্না করে নিয়ে এসেছি। বলতে বলতে ব্যাগ খুলে খাবার বের করতে লাগলো নাসরিন। সে আবিরের দিকে তাকিয়ে বলল, তুমি খেয়েছো বাবা? হ্যাঁ আন্টি, আমি নাস্তা করে এসেছি। তবুও নাও, আরেকটু খাও। না আন্টি, দরকার নেই। না বলতে নেই, নাসরিন দৃঢ়ভাবে বলল। আবির মৃদু হাসলো, হাতে নিল প্লেটটা। নাসরিন নিজ হাতে আকাশকে খাওয়াতে লাগলো। খাওয়া শেষে সে আবিরের কাছ থেকে ঘটনার সবটা জেনে নিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল, যেন বুকের ভার হালকা হলো কিছুটা। 10টার দিকে ডাক্তার এসে আকাশকে দেখে গেলেন। তিনি মনোযোগ দিয়ে সব কিছু পর্যবেক্ষণ করলেন, কিছু প্রশ্ন করলেন, তারপর কিছু টেস্ট দিলেন। আকাশও আবির টেস্টগুলো করাতে বের হলো। বিভিন্ন ল্যাবে ঘুরে ঘুরে টেস্ট শেষ করতে করতে দুপুর গড়িয়ে গেল। তারা কেবিনে ফিরল ক্লান্ত শরীরে। নাসরিন পুরো সময়টা আকাশের কেবিনেই ছিল। মা, তুমি বাসায় যাও, সারাদিন এখানে বসে থেকে কষ্ট করো না, আকাশ বলল। কিন্তু নাসরিন দৃঢ় স্বরে বলল, না, আমি কোথাও যাচ্ছি না। রিপোর্ট না আসা পর্যন্ত আমি এখানেই থাকবো। বিকেলে রিপোর্ট হাতে পেয়ে আবির ডাক্তারের কক্ষে গেল। ডাক্তার সব রিপোর্ট মনোযোগ দিয়ে দেখে বলল, রোগীর তেমন কোনো গুরুতর সমস্যা হয়নি। হাতটা শুধু মচকে গেছে। 1 সপ্তাহের মতো সময় লাগবে ঠিক হতে। চাইলে হালকা প্লাস্টার করা যেতে পারে, তবে খুব প্রয়োজন নেই। শুধু একটু সাবধান থাকতে হবে। আবির জিজ্ঞেস করল, তাহলে আমরা কি এখন বাসায় যেতে পারি? ডাক্তার মাথা নাড়িয়ে বললেন, আমি পরামর্শ দিব রোগীকে আরও 2 দিন হাসপাতালে রাখুন। যেহেতু মাথায় আঘাত পেয়েছে, 2-3 দিন পর্যবেক্ষণ করা জরুরি। রিপোর্টে কিছু না থাকলেও অনেক সময় পরে সমস্যা দেখা দিতে পারে। এছাড়া রোগীর আগের অবস্থার কথা চিন্তা করলে যে কোনো সময় প্যানিক অ্যাটাকও হওয়ার সম্ভাবনা আছে, যেমন গতকাল রাতে হয়েছিল। একটু থেমে ডাক্তার আরও বললেন, আর একটা বিষয় লক্ষ্য করেছি, রোগীর মানসিক অবস্থা খুব স্থিতিশীল নয়। মনে হচ্ছে সে কোনো মানসিক চাপ বা দুশ্চিন্তার মধ্যে আছে। এখন তার পক্ষে কোনো ধরনের মানসিক চাপ নেওয়া ঠিক হবে না। এতে মাথায় প্রেশার পড়লে সাইড ইফেক্ট হওয়ার সম্ভাবনা আছে, ব্রেন ড্যামেজও হতে পারে। আবির মনোযোগ দিয়ে সব কথা শুনল, মুখে গাম্ভীর্য ফুটে উঠল। ধীরে মাথা নেড়ে বলল, ঠিক আছে ডাক্তার, আমি সব ব্যবস্থা করছি। সন্ধ্যার দিকে নাসরিন বাসায় যাবার আগে আকাশ ও আবিরকে বলে গেল, রাতের খাবার বাবলুর হাতে পাঠিয়ে দিব, তোমরা ঠিকমতো খেয়ে নিও। বাবলু আকাশদের বাসায় থাকে। বছর 2 আগে আকাশের বাবা একদিন বাবলুকে বাসায় নিয়ে এসে বলেছিলেন, এটা আমার অফিসের দারোয়ানের নাতি। মা বাবা নেই, নানার কাছেই মানুষ, কিন্তু কয়েকদিন আগে নানাটাও মারা গেছে। দারোয়ান চাচা একদিন এসে আমাকে বলেছিল, স্যার, আমার যদি কিছু হয়ে যায় আমার নাতিটাকে একটু দেখে রাখবেন। তাই ওকে বাসায় নিয়ে এলাম। আজ থেকে ও এখানেই থাকবে। সেদিন নাসরিন কোনো কথা বলেননি, শুধু নিঃশব্দে শিশুটার মাথায় হাত রেখে বলেছিলেন, আজ থেকে তুই আমার ছেলের মতো। তারপর থেকে বাবলু আকাশদের পরিবারের অংশ হয়ে উঠেছে। রাত প্রায় 10টার দিকে বাবলু হাসপাতালে পৌঁছালো। ভাইজান, আসতে একটু দেরি হয়ে গেল, বলল সে হাঁপাতে হাঁপাতে। রাস্তায় এমন জ্যাম ছিল যে মনে হলো ঢাকা শহর থেমে গেছে। আপনি এখন কেমন আছেন? আকাশ হেসে বলল, ভালো আছি। তুই কেমন আছিস? আমি ভালো আছি। পড়াশোনা করিস ঠিক মতো, নাকি আমি বাসা থেকে চলে আসার পর ফাঁকি দিচ্ছিস? না ভাইজান, ফাঁকি দিচ্ছি না। এবার ক্লাসে আমি সেকেন্ড হয়েছি।
অভিনন্দন। আকাশের চোখে ঝিলিক ফুটল। কিন্তু মনে রাখবি, শুধু ফার্স্ট বা সেকেন্ড হলেই হয় না। তুই কতটা শিখলি, জানছিস, সেটাই আসল ব্যাপার। বুঝেছিস? বুঝেছি ভাইজান। কি বুঝছিস? যা বলেছেন ভাইজান। আকাশ হেসে উঠল। সে জানে বাবলু কিছুই বুঝেনি। সে বলল, বাসার কি খবর? ভালো। সত্যিই ভালো? বাবলু চুপ করে গেল। মাথা চুলকাতে চুলকাতে নিচের দিকে তাকালো। আকাশ মৃদু কণ্ঠে বলল, থাক, কিছু বলবি না। যা বুঝার আমি বুঝে গেছি। তারপর হাসি মুখে বলল, রাতে খেয়েছিস? বাসায় গিয়ে খামু। খামু না, খাবো। ভুল হয়ে গেছে ভাইজান। ছোটবেলা থেকে এমনভাবে বলি, তাই মাঝে মধ্যে মুখ ফসকে বেরিয়ে যায়। তবু আগের চেয়ে অনেক ঠিক হয়েছে। অনুশীলন করলে আরও ঠিক হয়ে যাবে। আর পড়াশোনায় মন দিবি, ফাঁকি না। ঠিক আছে? ঠিক আছে ভাইজান। আকাশ বলল, আচ্ছা, এখন তুই যা, সাবধানে যাস। আপনিও সাবধানে থাকবেন। আম্মা কইছে কাল আইব। কথা শেষ করেই বাবলু বিদায় নিল। হাসপাতাল থেকে বেরিয়ে হালকা শীতল বাতাসে হাঁটতে হাঁটতে সে মনে মনে বলল, এত ভাবনা কইরা কথা কন যায় না। মন খুইলা কথা না কইলে মনের শান্তিও মিলে না। ভাইজান বুঝেন না, আমার এমনি কথা কইতে ভাল লাগে। তারপর হাসি মুখে রাতের নরম বাতাসে ছুটে চলল বাসার দিকে। আকাশ আর আবির খাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ সময় ধরে গল্প করছে। হাসপাতালের ঘরটা তখন নরম আলোয় ভরা। বাইরে নিস্তব্ধ রাত। কথার ফাঁকে হঠাৎ আকাশ বলল, আবির, তুই এখন বাসায় যা। আমি একা থাকতে পারবো। এমন কিছু হয়নি যে আমাকে বাচ্চার মতো দেখাশোনা করতে হবে। আবির হেসে বলল, একটা বাচ্চাও রাস্তা দেখে পার হতে পারে, কিন্তু তুই পারিস না। আমি একটু অন্য চিন্তায় ছিলাম, তাই খেয়াল করিনি। কি এমন চিন্তা ছিল যে রাস্তা পার হওয়ার সময় মাথা কাজ করলো না? এইভাবে ঝগড়া করছিস কেন? তোকে এখনো মারিনি, সেজন্য ধন্যবাদ দে। আয়, মার আমাকে। সত্যি কিন্তু মারবো। আমি তো বারণ করিনি। আবির মাথা নাড়ল, হাসলো একটু। তারপর বলল, আচ্ছা, এখন ঠিকঠাক বল, গতকাল কি হয়েছিল? আকাশ সব কিছু খুলে বলল। রাস্তায় হঠাৎ মাথা ঘোরা, চোখে অন্ধকার নামা, আর মেহেদির সঙ্গে সে কথোপকথন। তারপর থেমে জিজ্ঞেস করলো, মেহেদি কে? আবির একটু ভ্রু কুঁচকাল। আমাদের ক্লাসমেট, কিন্তু খুবই সুবিধাবাদী ছেলে। কেউ ওকে পছন্দ করতো না। শেষে সবাই ওর থেকে দূর সরে গিয়েছিল। তুই ওর কথা নিয়ে এত ভাবছিস কেন? গৌধূলিকে? প্রশ্নটা শুনে আবির থমকে গেল। সে এড়িয়ে যেতে চেয়েছিল, কিন্তু জানতো এই প্রশ্ন এড়ানো যাবে না। তাই ধীরে বলল, গৌধূলিকে সেটা আমি কি করে বলবো? আমাদের ক্লাসে এমন নামে কেউ ছিল না। আর চেনা পরিচিত কারো নামও আমি শুনিনি। তুই এসব ভেবে মাথা খারাপ করিস না। মেহেদি যা বলেছে সেটা বিশ্বাসযোগ্য না। আকাশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তুই কি সত্যি বলছিস? আকাশ ভ্রু কুঁচকালো। সে সন্দেহ করছে। আমি কেন মিথ্যা বলবো বল? আবির বলল শান্তভাবে। আচ্ছা থাক। আবির বলল, তুই এসব নিয়ে মাথা ঘামাবি না। ডাক্তার স্পষ্ট বলেছে, এখন রিল্যাক্স থাকতে হবে। আচ্ছা, আমি চেষ্টা করব। মনে রাখবি তো? হ্যাঁ, রাখবো। আকাশ একটু থেমে বলল, এখন তুই বাসায় যা। গতকাল থেকে ঘুমাসনি। আমার জন্য তোর খুব প্যারা হয়ে গেল। প্যারা? আবির হেসে বলল, এবার কিন্তু তুই আমার হাতে মার খাবি। আচ্ছা, সরি। এবারের মতো মাফ করলাম। সে চলে যাবার আগে আরও বলল, রাতে যদি খারাপ লাগে বা কোনো দরকার হয় সঙ্গে সঙ্গে কল দিবি। আমি দৌড়ে চলে আসবো। আর রাত জাগবি না। আমার মা হতে হবে না। আমি তোর মা না, কিন্তু তুই এখন আমার দায়িত্বে। আন্টি বিশ্বাস করে তোকে আমার কাছে রেখে গেছে। সে বিশ্বাস রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আজকের মতো অনেক জ্ঞান দিলি। এখন তুই যা, নিজের যত্ন নে। তুই অসুস্থ হলে এখন তোকে কে দেখবে? ঠিক আছে, যাচ্ছি। আবির হাসপাতাল থেকে বের হলো। বাতাসে হালকা ঠান্ডা ভাব। রাত তখন প্রায় গভীর। হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল সেই জায়গায়
যেখানে আকাশের অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিছু একটা অজানা টান তাকে সেখানে নিয়ে এলো। সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। হঠাৎ চোখ পড়ল 3 তলার একটা জানালার দিকে। অন্ধকারের ভেতর মনে হলো কেউ যেন তাকিয়ে আছে। সে গভীরভাবে তাকিয়ে রইল, কিন্তু না, জানালায় কেউ নেই, কেবল অন্ধকার আর ছায়া। কয়েক মিনিট দাঁড়িয়ে থেকে সে ধীরে হাঁটতে শুরু করলো। মাথার ভেতর তখন এলোমেলো চিন্তার ঝড়। সে বিশ্বাস করে মানুষের নিয়তি বলে একটা কথা আছে, কিন্তু কারো ভাগ্য এভাবে নিয়তি লেখা হতে পারে ভেবে সে অবাক হয়। এখন সামনে কী হবে বুঝতে পারছে না, সেটা সে ভাগ্যের উপর ছেড়ে দিল। সে মনে মনে বলল, মানুষ যেখান থেকে সবচেয়ে বেশি পালাতে চায়, ভাগ্য ঠিক সেখানেই তাকে টেনে নিয়ে আসে। হাঁটতে হাঁটতে হঠাৎ তার মনে পড়ল নীলার কথা। সকালবেলার পর থেকে মেয়েটাকে আর দেখেনি। ভেবেছিল আকাশের জ্ঞান ফেরার পর একবার হলেও আসবে, কিন্তু আসেনি। নীলাকে প্রথম যখন হাসপাতালে দেখেছিল সে অবাক হয়েছিল। সে কখনো ভাবেনি এভাবে আবার নীলার সঙ্গে দেখা হবে গোধূলির সঙ্গে।